রাত পোহালে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে অনেক কিছু নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রমাণিত হওয়ার জন্য একটা তথ্যই যথেষ্ট যে সেই বৈঠকের আগের দিন পররাষ্ট্রমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন প্রায় 1.5 ঘন্টা। কি আলোচনা হলো এই বৈঠকে, কি আলোচনা হবে আগামীকালকের বৈঠকে? আগামীকালকের বৈঠকে কি ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাচ্ছে তার ভাগ্য নিয়ন্ত্রিত হবে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম রাত পোহালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠক। দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরে এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হতে চলেছে এবং সেটা তখন হতে চলেছে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে উত্তেজনা চলছে এবং উত্তেজনাকর বক্তব্য বাংলাদেশের সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে দেয়া হচ্ছে, এমনকি লিখিত যে প্রেস রিলিজ সেখানেও বলা হচ্ছে। এরকম মুহূর্তে আমরা যখন দেখছি যে সরকার নানা ধরনের উত্তেজনা তৈরি করার মতো কথা বলছে, অন্যদিকে ভারত যেন অতিরিক্ত ডিজেল আমাদেরকে দেয়, রপ্তানি করে, সেই জন্য আবেদন করা হচ্ছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, এমনকি ভারত থেকে টিয়ার গ্যাস, টিয়ার সেল সেগুলো পর্যন্ত আমদানি করা হচ্ছে। ভারত থেকে ট্রেনের বগি আসছে, অনেক কিছুই আসছে, কিন্তু শুধুমাত্র আসছে না সেটা হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানের বার্তা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রাক্কালে আজকে পররাষ্ট্রমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন, সেটাও প্রায় 1.5 ঘন্টা। কি বলছে গণমাধ্যম এটা নিয়ে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের 1.5 ঘন্টার বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এই 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে অনেক সময়। 1.5 ঘন্টায় বহু ব্যাপার আলোচনা হতেই পারে। বহু ব্যাপার আলোচনা হলো নাকি একটা দুইটা ব্যাপারেই অনেক বেশি নেগোসিয়েশন হলো বলেই এত সময় লাগলো? কি বলছে তারা? খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এটা হয়েছে। কি আলোচনা হয়েছে সে বিষয়ে কেউই এখন পর্যন্ত মুখ খুলছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিকেল 3টায় শুরু হয় বৈঠক, চলে প্রায় 1.5 ঘন্টা। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। এটা কমন কথা, এর বাইরে তো প্রকৃত কথা নেই। সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। বৈঠকে এই বিষয়টিই গুরুত্ব পেয়েছে বলে অনেকে ধারণা করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আগামীকালকে বৈঠক হবে তখন এই বৈঠকটা অনেকটা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের রুটিনটা তৈরি করে নেয়াই হওয়ার কথা, যে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে, এইভাবে আলোচনা হবে, এইভাবে আলোচনা হবে, কতটুকু সময় দীর্ঘ হবে সেই আলোচনা, সেইগুলো মূলত ক্লিয়ার করা এবং হয়ে নেওয়া। এই কারণেই আসলে এরকম পূর্বের বৈঠকগুলো হয়। পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র সচিব পর্যায়ে এই বৈঠকগুলো হয় যেন প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া যায় যে আমরা এই ব্যাপারে আলোচনা করব। কারণ রাষ্ট্রপ্রধান পর্যায়ে যখন বৈঠক হয় তখন তো খুবই খুবই বাছাইকৃত ব্যাপারে কথা হয়, বাছাইকৃত ব্যাপারের বাইরে কথা হয় না। দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর এই বৈঠকে ধারণা করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার দুটো। সেই দুটো ব্যাপার কি? শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের অবস্থান এবং বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়াটা কূটনৈতিক ভাষা পরিহার করা হলো কিনা, কূটনৈতিক ভাষা কিংবা শিষ্টাচার লঙ্ঘন করা হলো কিনা, সেই ব্যাপারে ভারতের সে থাকতে পারে। আবার ভারত কেন শেখ হাসিনাকে সুযোগ দিল সেই ব্যাপারে বাংলাদেশের সে থাকতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী ব্রিক্সের সম্মেলনে 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লি সফরে যাবেন কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বয়ান। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী এবং দীনেশ ত্রিবেদীর যে বৈঠক, সেই বৈঠকে এই দুটো ব্যাপারই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই দুটো ব্যাপারেই হয়তো কোনো একটা পর্যায় পর্যন্ত যেতে পারে। হয়তো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হতে পারে যে ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন। আমার মনে হয় যে যাবেন এই কথাটা বলার সম্ভাবনাই বেশি, কারণ
কারণটা খুবই স্পষ্ট। ভারতের সঙ্গে সম্পর্কটা ইউনূস সরকার যে পর্যায়ে নিয়ে গিয়েছিল সেই পর্যায় থেকে ফিরিয়ে আনার চেষ্টা একমাত্র তিনিই করতে পারেন। যদি তিনি না করেন তাহলে সেই চেষ্টা খুবই নেগেটিভ ফল তৈরি করবে। নেগেটিভ ফল কি? সামনে সব থেকে বড় বাধা তৈরি হবে যেটা আমাদের জন্য ডিসেম্বরে গঙ্গা চুক্তি, পানি বন্টন চুক্তি, এটা মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। সেই চুক্তি যদি রেনু করা না যায় তাহলে ফারাক্কা বাঁধ আমাদের জন্য মহা বিপর্যয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। অর্থাৎ এবারের ডিসেম্বরে তো এবারের বর্ষা মৌসুম শেষ, সুতরাং ডিসেম্বরের পরে পরবর্তী বর্ষা মৌসুম এবং তার আগে শুষ্ক মৌসুমে পুরোপুরি ফারাক্কার বাঁধ বন্ধ করে রাখা এবং বর্ষা মৌসুমে পুরোপুরি খুলে রাখা, এই দুটোই আমাদের জন্য মরণ ফাঁদ। এবং সেই কারণেই এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা ইস্যুতে মনে করেন যে না, আমি দিল্লি সফর করব না, এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের দ্বারা কিংবা অন্য কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হন, যদি একগুঁয়ে ভাব দেখান যে যাব না, যা হয় হবে, যেতে চায় না, কেন দিল্লিতে যাব, এরকমটা যদি বলেন তাহলে আমার মনে হয় যে সব থেকে বড় বিপর্যয়টা নিয়ে আসবে ফারাক্কা বাঁধ এবং গঙ্গা পানি চুক্তি। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, তিস্তা বাঁধ, তিস্তার পানির হিস্সা, এই ব্যাপারগুলো অনেক দিন থেকে আমরা দেন দরবার করছিলাম। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার বাধার কারণে এগুলো অর্জন করা সম্ভব হয়নি। এখন যখন শুভেন্দু অধিকারী বিজেপিরই নেতা এই দায়িত্বে এসেছেন, সুতরাং বিজেপি সরকার এর আগে একমত ছিল তিস্তার পানি বন্টন ন্যায্য হিস্সা দেওয়ার জন্য, সেটা সহজ হবে। এবং সেই সহজ কর্মটা যদি আমরা উদ্যোগী হয়ে না করি তাহলে কিন্তু আমাদের জন্য সেটা বিপজ্জনক হতে পারে। সাম্প্রতিক সময়ে আমাদের চীনের দিকে ঝুঁকে পড়াটাও ভারতের একটা উদ্বেগের জায়গা, এবং সেই উদ্বেগটা ভারতের যেন না থাকে সেটাও ক্লিয়ার করা বাংলাদেশের দায়িত্ব। সুতরাং বন্ধুত্ব করতে হলে আপনাকে হাত বাড়িয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ বন্ধুত্ব করতে পারি, আমি আমার বাসায় বসে আছি, তোমরা যদি এসে আমার বাসায় এসে বলো যে বন্ধুত্ব করবা, তাহলে আমি বন্ধুত্ব করব। এটা আসলে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করতে হলে কাউকে 2 পা কাউকে 3 পা অগ্রসর হতে হয়। বন্ধুত্ব করতে হলে ইগো দেখিয়ে কোনো লাভ হয় না, আখেরে ক্ষতিটাই বেশি হয়, যেমনটা ডক্টর ইউনূস তার 1.5 বছরে করে গেছেন। আমরা নিশ্চয়ই সেই পথে যেতে চাই না। এখন দেখার বিষয় পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে কোনো অগ্রগতি হয় কিনা। অগ্রগতি তো আর বলা হবে না, নিশ্চিত করেই বলা হবে না, বিভিন্ন সোর্স থেকে হয়তো এটা আনঅফিসিয়ালি জানতে হবে। তবে অ্যাটিটিউডেই বোঝা যাবে যে অগ্রগতি হলো কি হলো না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? প্রধানমন্ত্রী বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তো অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিক্সের সম্মেলনে উপস্থিত হবেন। সেখানে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করবেন, নাকি থোড়াই কেয়ার বলবেন? দিল্লিতে প্রথমবারের মতো ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়া এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার রেশ কত দূর গড়ায় সেটি নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ভারত যদিও বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যা বলেছেন তাকে দেশটি সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা ভারত চাইলে তার বক্তব্য দেয়া থামাতে পারত। ঢাকার শীর্ষ মহলের অভিযোগ, দিল্লি শেখ হাসিনা কার্ড খেলছে। কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এই নানামুখী বিশ্লেষণের মধ্যে অনেকের চোখ এখন সেপ্টেম্বরের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্সের সম্মেলনে। ওই সম্মেলনে বিমস্টেক সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হলো, আপাত দৃষ্টিতে দৃশ্যমান 2 দেশের উত্তেজনাকর সম্পর্কের মধ্যে তারেক রহমান কি দিল্লি যাবেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর অবশ্য শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর বলা হচ্ছে তারেক রহমানের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা বেশ কমে এসেছে। তবে সরকারের শীর্ষ কয়েকটি সূত্র বলছে তারেক রহমান 12 সেপ্টেম্বর দিল্লি যেতে পারেন এবং তার যাওয়ার সম্ভাবনাটাই বেশি।
সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলন যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কভারেজ পেয়েছে, তাতে ইস্যুটির ভবিষ্যৎ পরিণতি ঠিক করতে হলেও দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের মধ্যে সমঝোতা জরুরি হয়ে পড়েছে। আর সেজন্যই তারেক রহমানের দিল্লি যাওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে সে সম্ভাবনা নির্ভর করছে কিছু যদি ও কিন্তু মানে শর্তের উপর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কের হিসেব পুরোপুরি বদলে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার আমলে মোহাম্মদ ইউনূসের মিত্ররা ঢাকা না দিল্লি স্লোগানে মাঠ মাতালেও ইউনূসের চেষ্টা ছিল দিল্লির সাথে সম্পর্কটা ঠিক করার। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। বাংলাদেশ ও ভারত দুই দেশের রাজনৈতিক মহলে জনশ্রুতি আছে, আওয়ামী লীগের অবর্তমানে ভারত সরকার চেয়েছিল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনপি জেতে। তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই ভারত সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো করার একটা চেষ্টাও দেখা গিয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গত বছরের 31 ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চলতি বছরের 26 জানুয়ারি খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রকাশ করা হয়েছিল। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র তারেক রহমানের হাতে তুলে দেন। তবে তারেক রহমান তার প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বিদেশ সফরটিতে মালয়েশিয়া হয়ে চীন গিয়েছেন। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার শুরুতেই বাংলাদেশের জন্য সব ধরনের ভিসার উপর বাধা সরিয়ে দেন। অন্যদিকে ইউনূস সরকারের মতো বিএনপি সরকার আমলেও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা ঠিকঠাকই চলতো। বাংলাদেশের সংকটের সময় ভারত থেকে অতিরিক্ত ডিজেল আসছে খাদ্য সামগ্রীও, এমনকি ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য টিয়ার শেলও আসছে। এই সব কিছুকে ছাপিয়ে দেশ দুটির মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ওঠানামা করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক আপত্তি সত্ত্বেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গত 5 আগস্ট সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য ও সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ওই অনুষ্ঠানের আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য বৈঠকে দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছিলেন। অবশ্য দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের বেসরকারি কোনো অনুষ্ঠানের উপর তাদের কোনো হাত নেই। ওই অনুষ্ঠানের আগেও পরে দিল্লির পক্ষ থেকে 2 দফায় একই কথা বলা হয়। ঢাকার একাধিক সূত্র বলছে, হুমায়ুন কবির ভারতের হাই কমিশনারকে এমনও বলেছিলেন, সংবাদ সম্মেলন বা অনুষ্ঠানটি হলে সে অনুষ্ঠানে যেন সাংবাদিকরা প্রশ্ন করতে না পারেন। কিন্তু বাস্তবে দেখা গেল শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরেই সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করেন এবং শেখ হাসিনা 3 দফায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। সাথে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অবশ্য দিল্লি বলছে, দিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতারা যা বলছেন তা ভারত সরকার সমর্থন করে না। সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনে নতুন কোনো কিছুই বলেননি। রয়টার্স, এপি সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি 10 জুলাই থেকে যা বলেছেন তাই সংবাদ সম্মেলনে বলেছেন। পার্থক্য হলো, প্রথমবারের মতো তিনি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়াগুলো সরাসরি সম্প্রচার করতে পারে এমন ধারণা বাংলাদেশ সরকারের মধ্যে ছিল না। আবার শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক মিডিয়াগুলোর এতটা আগ্রহ থাকায় বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলছে, যে কারণে তড়িঘড়ি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজও দেওয়া হয়, যেটি 27 মিনিটের মধ্যে 9 বার সংশোধন করতেও দেখা গেছে। ভারত সরকার যদিও বলছে বেসরকারি অনুষ্ঠানের উপর হস্তক্ষেপ তারা করতে পারে না। বিএনপি শীর্ষ নেতারা মনে করেন, ভারত সরকার চাইলে এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেয়া এবং প্রশ্নোত্তরে তার অংশ নেওয়া থামাতে পারতেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল, এটি তাদের প্রশ্ন। 8 আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলছে, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইছে, বিষয়টি বিপরীতমুখী। অন্যদিকে ভারতীয় বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটিকে দেখছেন
কূটনৈতিক ভাষা বিবর্জিত হিসেবে। তবে এই বিবৃতি নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এর মধ্যে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে তারেক রহমান যোগ দিবেন কিনা সে সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ওই অনুষ্ঠানে তিনি যাবেন কিনা তা নিয়ে দেশটির সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। সূত্রগুলো বলছে বিমস্টেকের বর্তমান চেয়ার এবং ব্রিক্সের সদস্য হতে আগ্রহী বাংলাদেশের জন্য আমন্ত্রণটি গুরুত্বপূর্ণ। আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথমবারের মতো সাক্ষাতের সুযোগ হতো ওই বৈঠকে। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ হতো। তবে ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ব্রিক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে আরো বেশি অনিশ্চিত করে তুলেছে। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো থেকে ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লির সূত্রগুলো বলছে বাংলাদেশের প্রবল আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়ে দিল্লি ঢাকাকে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী, তবে সেটি শেখ হাসিনাকে বিসর্জন দিয়ে নয়। তাছাড়া বাংলাদেশের নির্বাচনের আগে থেকে ভারত সরকার যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে ছিল সেটি বিএনপির হাইকমান্ড জানে, কিন্তু ক্ষমতায় গিয়ে সে বিষয়টি থেকে বিএনপি দূরে সরে গেছে। অন্যদিকে ঢাকার সূত্রগুলো বলছে বাংলাদেশের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে একটা সাধারণ প্রেস রিলিজের মাধ্যমে। ভারতের হাই কমিশনারকে তলব করে কোনো কূটনৈতিক নোটের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রেস রিলিজ মূলত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর জন্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার বক্তব্য যে ব্যাপক কভারেজ পাচ্ছিল সেটা কাউন্টার করার জন্যই এ ধরনের বিবৃতির প্রয়োজন ছিল, এবং সেখান থেকে দিল্লিও যে ঢাকার মনোভাব আজ করতে পারে তা নিয়ে সন্দেহ নেই। সরকার একজন প্রভাবশালী মন্ত্রী মনে করেন দৃশ্যমান যা দেখা যাচ্ছে সেটির বাইরেও কূটনীতিতে অনেক কিছু ঘটছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের জন্য তারেক রহমান সময় দিয়েছেন। আগামী 10ই আগস্ট তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারটি পক্ষ যদিও চীন সফর আগে থেকে তারেক রহমানের ভারত সফরে যাওয়ার বিরোধিতা করে আসছে, ওই পক্ষটির বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথাই ভাবছে। দৈনিক দেশ রূপান্তরের 8ই আগস্টের খবরে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে পারে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, তিস্তা সহ যৌথ নদীর পানি বন্টন, বাণিজ্যিক বাধা দূরীকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জোরদারের বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হতে পারে। সরকারি একটি সূত্র বলছে শেখ হাসিনার ভাষণ পরবর্তী পটভূমিতে একটি বিষয় পরিষ্কার, ভারত ও বাংলাদেশের মধ্যকার সমস্যাগুলো সচিব বা মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠকে সমাধান আসবে না। এর সমাধান করতে হলে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হতে হবে। সেজন্য শীর্ষ নেতা পর্যায়ের বৈঠক আদৌ হবে কিনা সেটি এখন বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ ভারতের প্রধানমন্ত্রী এরই মধ্যে 2 দফা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও এখনো 2 সপ্তাহের মতো সময় আছে। তবে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পর এর একটি আলামত পাওয়া যাবে। সরকারি সূত্রগুলো বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহল থেকে চাপ আছে ভারতের সাথে সম্পর্ক ভালো করার। সেজন্য ব্রিক্স সম্মেলনে যোগ না দিলে আন্তর্জাতিক পরিসরে ভুল বার্তা যেতে পারে এবং পরাশক্তিগুলোর অনেকেই বাংলাদেশের কূটনীতিকে অপরিপক্ক হিসেবে মূল্যায়ন করতে পারে। তবে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বলা হয়েছে গতানুগতিক সাইডলাইন বৈঠক নয়, বরং দ্বিপাক্ষিক সফরে যেমন গুরুত্ববহ বৈঠক হয় তেমনই বৈঠক চায় বাংলাদেশ সরকার। শেখ হাসিনা ইস্যুটি ছাড়াও 2টি প্রধান নদীর পানি বন্টন, সীমান্ত সমস্যা সহ বেশ কিছু সমস্যার জট খোলার জন্য ভারতের শীর্ষ পর্যায়ের 4 জন ব্যক্তির সাথে বৈঠক চায় ঢাকা। সেটির পক্ষে গ্রিন সিগন্যাল পেলে ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনার সম্পর্কের গতিপথ পরিবর্তনের সুযোগ আসতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।